গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকে আপনাদের কলকাতার বুকে, কলকাতার বুকে এমন একটা মঠের সন্ধান দেবো যে মঠটা স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সেই মঠটা তৈরি করার জন্য আদেশ দিয়েছিলেন। কাকে আদেশ দিয়েছিলেন, সেই মঠের ইতিহাস কী রয়েছে, কলকাতার কোথায় গেলে সেই মঠ আপনারা দর্শন করতে পারবেন, তার টাইমিং কী আছে, সেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে সেইখানে তো আপনারা রাত্রিবাস করতে পারবেন কি না, এই সমস্ত কিছু। আর এত সুন্দর, আমি আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে জানতে পেরেছি যে সেই মঠের সম্বন্ধে, তো তিনি বলেছেন অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং শান্ত একটা নিরিবিলি পরিবেশ নাকি রয়েছে, আর কলকাতার বুকে রয়েছে সেই পরিবেশ। আর আমি আপনাদের দেখাবো না, তাহলে চলুন সেই মঠে যাওয়া যাক। সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কাঁকুরগাছি জাংশানে, ঠিক আছে? এটা হচ্ছে কাঁকুরগাছি জাংশান, এই দিকটা হচ্ছে বিধাননগর। আমরা বিধাননগর স্টেশন থেকে এলাম, মানে বিধাননগর স্টেশন থেকে অটোতে ওই মিনিট 5 লাগলো। আর এই দিকটা হচ্ছে মানিকতলা, এই জাংশনটা হচ্ছে ফুলতলা, মানে ফুলবাগান আর কি। আর আমরা যাব হচ্ছে এই রাস্তাটা ধরে, মানে ঠিক মানিকতলার রোডের উল্টো দিকে যে রাস্তাটা, যেটা বাইপাসের দিকে গেছে, বাইপাস, আমরা কিন্তু এই দিকে যাব হচ্ছে আজকের আমাদের যে ডেস্টিনেশন। তো এইখান থেকে তোমরা অটো স্ট্যান্ড রয়েছে একদম কাঁকুরগাছির মোড়ে, তো এই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো ধরেও যেতে পারো। অটো ধরে গেলে 10 টাকা ভাড়া লাগবে, আর ওই সামনে দেখো রিক্সা আছে, রিক্সা করেও তোমরা যেতে পারো। আমরা এখন চলে এসেছি ঠিক রামকৃষ্ণ মঠ যে যোগাদান, ঠিক তার সামনের রাস্তাটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই রাস্তাটা, এবং এর বাঁ পাশে একবার ঘোরাই দেখুন। এই যে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা মায়ের যে বিয়ে, তার ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং রামকৃষ্ণ পরমহংসদেবের যে জীবনী, সেই জীবনের বিভিন্ন সময়ে তার যে কার্যকলাপ, সেইগুলোকে এখানে চিত্র আকারে তুলে ধরা হয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন তো। এখানে এই যে রামকৃষ্ণ পরমহংসদেব মাকে পুজো করছেন, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। ঠাকুর যে সময় অসুস্থ ছিলেন সেই সময়ের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে মা এখানে ঠাকুরকে ওষুধ খাওয়াচ্ছেন, আর আমরা একদম দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এই রামকৃষ্ণ মঠ যোগাদান, ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিই এই যোগাদানের টাইমিংটা কী আছে। রামকৃষ্ণ মঠ যোগাদান দর্শনের সময় হচ্ছে সকাল 6:30 থেকে 11:30, এবং বিকাল 4টে থেকে 7:30। আর এই মঠে যে ইতিহাস, সেই ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ কোনো জায়গার ইতিহাস না জেনে সেই জায়গা সম্বন্ধে সম্পূর্ণ ভ্রমণ কমপ্লিট হয় না। তো চলুন আমরা এবারে মঠের ভেতরে প্রবেশ করি আর মঠটাকে দর্শন করি। এই মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনারা ডান দিকে দেখতে পাবেন সেই পঞ্চবটী গাছ। এই পঞ্চবটী গাছে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি আপনাদের এই মন্দির দেখাতে দেখাতেই শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন এই সেই পঞ্চবটী গাছ যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের নির্দেশেই এখানে রোপণ করা হয়েছিল। আর এখানে দেখুন সেটা লেখাও আছে যে দক্ষিণেশ্বরের পঞ্চবটীর চারা এটা। আর ঠিক তার পাশে দেখুন এখানে লেখা রয়েছে রাম এই যে যোগের স্থান, এখানে একটি পঞ্চবটী কর। এই কথাটা কিন্তু শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং বলেছিলেন 1883 সালের 26শে ডিসেম্বর। সালটা সম্ভবত 1879। কলকাতা মেডিকেল কলেজের বিখ্যাত রসায়নবিদ শ্রী রামচন্দ্র দত্ত দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রভাবে আসেন, এবং খুব শীঘ্রই তিনি একজন একনিষ্ঠ ভক্তও হয়ে ওঠেন। তিনি উত্তর কলকাতার সিমলার মধুরাই লেনে থাকতেন। এই শ্রী রামচন্দ্র দত্ত খুব গভীর রাত পর্যন্ত তার বাড়িতে উচ্চ স্বরে কীর্তন গাইতেন, এবং কীর্তন গাইতে খুব পছন্দও করতেন, যা তার প্রতিবেশীদের অত্যন্ত অসুবিধা ও বিরক্তির কারণ দেখা দেয়। তারা বহুবার রামচন্দ্র দত্তকে বিনয় করেন যে এত উচ্চ স্বরে তুমি হরিনাম সংকীর্তন করো না, কিন্তু কোনোভাবেই সেটার সুফল হয়নি। তাই পরবর্তীকালে যখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী রামচন্দ্রের বাড়িতে এসেছিলেন, তখন আশেপাশের এই সব যারা সদস্য ছিল তারা শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হয় এবং তার কাছে অভিযোগ জানায়। তারপরেই শ্রীরামকৃষ্ণ তখন ভক্তদের একটু কম জোরে গান গাওয়ার উপদেশও দিয়েছিলেন, কিন্তু তাতেও সেরকম কোনো লাভ হয়নি। তাই পরবর্তীকালে
শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি শান্তিপূর্ণ জায়গা যেখানে কীর্তন খুব ভালোভাবে করা যায় খোঁজার জন্য অনুমতি চেয়েছিলেন এবং রামকৃষ্ণ পরমহংসদেব সেই অনুমতি দিয়েওছিলেন। শ্রীরামকৃষ্ণ সন্তুষ্ট হয়েছিলেন, তাকে সম্মতি দিয়েছিলেন, তাকে এমন একটি জায়গা খুঁজে পেতে বলেছিলেন যেখানে কেউ জানবে না, যে শত জোরে নাম কীর্তন করলেও কারোর কোনো অসুবিধাও হবে না। তারপর থেকেই শুরু হলো সেই জায়গার খোঁজ। অনুমতি পাওয়ার পর রামচন্দ্রগুপ্ত এই আজকের যে মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি, এই কলকাতার কাঁকুরগাছি অঞ্চলে এই জায়গাটি খুঁজে পান এবং একদিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে এখানে আসার জন্য নিমন্ত্রণও পাঠান। একদিন তার নিজস্ব শিষ্যকে নিয়ে বিকাল 4টের দিকে একটি ভাড়ার গাড়িতে করে রামকৃষ্ণ পরমহংসদেব এই বাগান বাড়িতে এসে উপস্থিত হন। বাগানটি দেখে তিনি খুব খুশিও হলেন এবং আনন্দে চিৎকার করে বললেন, আহা, কি সুন্দর বাগান! আমি একবার নিজেকে কল্পনা করেছিলাম যেন আমি ঠিক এই রকমই জায়গায় বসে ধ্যান করছি। আর এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই রামচন্দ্র দত্তের যে মহাসমাধিস্থল, ঠিক সেইখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে মহাত্মা রামচন্দ্র, আর এই ঘরের ভেতরেই রয়েছে ওনার সমাধিস্থল। আর সেই ঘরের ভেতরেই ওনার একটি বেদিকক্ষ তৈরি করা হয়েছে, যার ওপরে ওনার একটি ফটো এবং তার ওপর মালা দিয়ে ওনাকে নিত্য পূজা করা হয়। বর্তমানে এই মঠটা যেহেতু বেলুড় মঠের অন্তর্গত হয়ে গেছে, সেই জন্য এখানে আপনারা রামকৃষ্ণ বিবেকানন্দ যে মিশন, সেই লোগোটা এখানে দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে বেদান্ত সাহিত্য। এখানে রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ এবং বেলুড় মঠের যে রামকৃষ্ণ মিশনের যে হিস্ট্রি, সেই রিলেটেড প্রচুর যা বই, যে রামকৃষ্ণ মিশনের সমস্ত আউটলেটেই পাওয়া যায়, সেটাও কিন্তু আপনারা এই মঠের এই আউটলেট থেকে পেয়ে যাবেন। তো যেমনটা আপনাদের বলছিলাম, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি এই বাগান বাড়িতে এসে তুলসী তলায় গিয়ে প্রণামও করলেন। এই যে পুকুরটা আপনাদের আগে দেখালাম, এই পুকুরে তিনি প্রথমে হাত পা ধুয়েছিলেন এবং হাত পা ধোয়ার পর সেই পুকুরের মিষ্টি জল পানও করেছিলেন। আর এই পুকুরের দক্ষিণ পাড়ে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই হচ্ছে বেদিঘর। 26 ডিসেম্বর 1883 যেদিন রামকৃষ্ণ পরমহংসদেব এখানে উপস্থিত হয়েছিলেন, এটাকেই বলা হয় বেদিঘর। ঠিক পুকুরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। তিনি এই বেদিঘরে বসেছিলেন তার শিষ্যদের নিয়ে, আর তিনি একটি মাদুরের উপর বসে ধ্যানমগ্ন হয়েছিলেন আর চিৎকার করে বললেন, আহা, এই কক্ষের পরিবেশটা একটি মন্দিরের মতো। তারপরেই তৈরি হলো ঠাকুরের নামে এখানে একটি মন্দির, আর এর ভেতরে ঠাকুরকে বসানো হলো এবং ঠাকুরের মূর্তি স্থাপন করা হলো। এবারে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। দেখুন, ঠিক হচ্ছে বেদিঘরকে ডান দিকে রেখে আপনারা যদি একটু সামনের দিকে হেঁটে আসেন, তাহলে দেখবেন এখানে একটি মিউরাল তৈরি করা হয়েছে, যেখানে ঠাকুরের এই মন্দিরে আসা এবং এখানে এই রামকৃষ্ণ মঠ যে তৈরি হওয়া, সেটার ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে এই মোরালটা তৈরি করা হয়েছে, যেখানে এই দেখুন মাঝখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার 4 শিষ্যকে নিয়ে এখানে যে বেদি ঘরে এসে বসেছিলেন একটি মাদুরের উপরে, সেটাকে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর ঠাকুর যে এখানে একটি গাড়িতে করে এসেছিলেন, সেটাও ওপরের ছবিতে দেখানো হয়েছে। আর তার ঠিক পাশেই রয়েছে মঠ অফিস। এই মঠ অফিসে আমরা একটু পরে আপনাদের নিয়ে যাচ্ছি। আর ঠিক এই অফিসের উল্টো দিকেই রয়েছে এই পুষ্করিণী, যে পুষ্করিণীর কথা আপনাদের আগে বললাম। এই পুকুরেই ঠাকুর হাত পা ধুয়ে এই মিষ্টি জল পান করেছিলেন। তবে এই পুকুরটা তখন এরকম ছিল না। পরে এটা 1926 খ্রিস্টাব্দ নাগাদ এটাকে সংস্কার করা হয় এবং তারপরে আর একবার দ্বিতীয় সংস্করণ করা হয় আজ থেকে 2 বছর আগে। এবারে আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়ে দিই। সেটা হচ্ছে
মঠের টাইমিং তো তোমাদের বলেই দিলাম। এবার হচ্ছে ভোগ প্রসাদ, এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ প্রসাদ হয়। তবে তোমরা যদি 2-3 জন আসো তাহলে খুব একটা প্রবলেম নেই, 2-3 জন এলে, কারণ 2-3 জন এলে এখানে ম্যানেজ হয়ে যায়। কিন্তু যদি তোমাদের ফ্যামিলি আসে 5-10 জন, তাহলে আগের দিন কিন্তু এনাদের মেল করে জানিয়ে দিতে হয়, তাহলে ওনারা সেই ব্যবস্থা করে রাখে। আর এখানে কিন্তু কোনো রকম চার্জ নেই, মানে ভোগ প্রসাদের জন্য কোনো কুপন মূল্য নেই। এবার বলি, কুপনটা সংগ্রহ করে নিতে হবে কিন্তু 10টা থেকে 10টা 45-এর মধ্যে। আর ডোনেশান তোমরা যদি চাও তাহলে ডোনেট করতে পারো, তোমরা ভালোবেসে যেটা দেবে। আমি যেরকম 21 টাকা দিলাম, 21 টাকা দিয়ে আমি আজকে ভোগ প্রসাদ গ্রহণ করব। আর ডোনেশান যদি করতে চাও 500 টাকা, 1000 টাকা বা তোমাদের যার যা সামর্থ্য, তাহলে কিন্তু তোমাদের বলে রাখি সেক্ষেত্রে আধার নাম্বার অথবা প্যান কার্ড নাম্বার এখানে নিয়ে আসতে হবে। আর আমি অফিসটা দেখিয়ে দিচ্ছি, একদম মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে মূল কার্যালয়। তো সেখান থেকেই তোমাদের ভোগ প্রসাদের কুপন কাটতে হবে। আর এখানে যদি তোমরা দীক্ষা নিতে যাও সে ব্যবস্থাও আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এই হচ্ছে মেন অফিস কার্যালয়, ঠিক আছে? এই হচ্ছে মূল মন্দির, মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে অফিস কার্যালয়। এখান থেকেই তোমরা কিন্তু ভোগের কুপনটা সংগ্রহ করে নিও। দেখিয়ে দিই, এখানে হচ্ছে আপনারা জুতো ঘর রয়েছে। তো এখানে জুতো রেখে, এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না, সেলফ সার্ভিস, জুতো রেখে আপনারা কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে পারেন। আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে শৌচালয়, পুরুষ এবং হচ্ছে মহিলা উভয়ের আলাদা এরকম শৌচালয় এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখুন, জুতো ঘরের মধ্যে দেখিয়ে দিই, এই যে র্যাক সিস্টেম করা আছে, এই র্যাকে কিন্তু আপনারা জুতো রেখে, এই সামনে দেখুন হাত ধোয়ার জায়গাও রয়েছে। এই যে হাত ধোয়ার জায়গা, এই হাত ধোয়ার জায়গায় হাত ধুয়ে, এই হচ্ছে মূল মন্দির। এই মূল মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা দেখাতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের দর্শন করালাম। আর একটা জিনিস দেখাই, দেখুন এখানে রয়েছে বিবেকানন্দ বালক সংঘ, আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ, সেই রামকৃষ্ণ মঠের যে লোগো সেটা এখানে রয়েছে। আর এখানে কিন্তু আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ছেলেদের ক্লাস হয়, অর্থাৎ স্কুলের যা পড়াশোনা সেই পড়াশোনা এখানে হয়। এবং এছাড়াও স্পোকেন ইংলিশ, ক্যারাটে, বিজ্ঞান, এই সমস্ত কিছু, এবং যোগশাস্ত্র, যেহেতু এটা যোগাদান, সেই জন্য এখানে কিন্তু যোগাসন শেখানো হয়। আর আজকে এখনও কিন্তু এখানে ওপরে ক্লাস চলছে, এই যে। আর এত শান্ত পরিবেশ না, আপনার মনটা জুড়িয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা আপনি এখানে মূল মন্দিরের ভেতরে কিন্তু বসে থাকতে পারেন, কেউ আপনাকে বলবে না যে এখান থেকে উঠে যান। এই হচ্ছে মূল মন্দির। এবারে দেখিয়ে দিই, যদি আপনাদের জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে কিন্তু আপনারা ঠান্ডা পানীয় এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা। আর এই যে ওপরে দেখুন লেখা রয়েছে কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার, তো এখানে রেফ্রিজারেটর রয়েছে, এখান থেকে কিন্তু আমরা ঠান্ডা পানীয় বিশুদ্ধ জল পেয়ে যাবেন। তো সব রকম ব্যবস্থা কিন্তু এখানে খুব সুন্দর। আর এত শান্ত পরিবেশ মধ্য কলকাতার মধ্যে। আপনারা কজন এসছেন আমি জানি না, যদি এসে থাকেন তাহলে আপনাদের অনুভূতি কীরকম ছিল জানাবেন। আর যারা আসেননি, প্রথম টাইম এই ভিডিওটা দেখছেন, তাদের কেমন লাগলো জানাবেন। এরপরে এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11:15, 12টা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে। তো ভোগ প্রসাদ যখন দেওয়া হবে তখন আমি আপনাদের দেখাবো যে ভোগ প্রসাদে কী দেওয়া হলো। আর এই হচ্ছে মূল মন্দির, মূল মন্দিরের ভেতরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আজকে শনিবার, আমি এসেছি এখানে, খুব দুর্দান্ত। ভেতরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মর্মর মূর্তি স্থাপন করা রয়েছে। আর ভেতরে এতটাই নীরবতা, মানে নিজের শ্বাস প্রশ্বাস বোধহয় ওখানে শুনতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগবে আপনাদের। এই রামকৃষ্ণ মঠ যোগাদান, যেটা বেলুড় মঠের আদলে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি, সেখানে কিছু কোর্স কিন্তু অফার করা হয়। যারা ইয়ং জেনারেশন রয়েছে, যারা 8 পাস, মাধ্যমিক পাস, তাদের জন্য এই কোর্সটা কিন্তু, এই যে যেখানে MS অফিস উইথ ইন্টারনেট এবং ট্যালি, যারা হচ্ছে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করো তাদের জন্য এই ট্যালি। নিচে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে 9748884246, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। কোর্স ফি হচ্ছে 1200 টাকা, আর যদি ট্যালি শেখো তাহলে হচ্ছে 2200 টাকা। এই সেন্টারেই শেখানো হয় কাঁকড়ুগাছিতে। তার একটা ফেস্টন এখানে রাখা রয়েছে, তো
তো যারা ইয়ং জেনারেশান যারা দেখছো এই ভিডিওটা, তারা এই রামকৃষ্ণ মঠ জানো এখানে পড়াশোনা নিয়ে কোনো গাফিলতি নেই। তো এই জায়গায় কিন্তু তোমরা একবার এই কম্পিউটার কোর্সটা কিন্তু করে নিতেই পারো। এছাড়াও এখানে তোমাদের দেখিয়ে রাখি, এই রামকৃষ্ণ মঠ যোগাদানের আন্ডারে কিন্তু দাতব্য চিকিৎসালয় রয়েছে, ঠিক আছে, চ্যারিটেবল ডিসপেন্সারি যেটা আমরা বলে থাকি। এখানে এই সামনেই আমি এই মঠটা দেখানোর পরে যখন মঠ থেকে বেরোবো, ঠিক বেরিয়েই বাঁদিকে তোমরা দেখতে পাবে এই বড় একটা চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে, যেখানে আউটডোর হয় অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক এটা কিন্তু হয়ে থাকে। এবং টাইমিংটা এখান থেকে তোমরা দেখে নাও, সকাল এবং বিকাল দুটো সময় কিন্তু এখানে হয়ে থাকে। বিকালে 4:30 থেকে 6টা, এপ্রিল টু সেপ্টেম্বর, এবং অক্টোবর থেকে মার্চ এই সময়টা 3:30 থেকে 5:30। এবং কি কি পরিষেবা এখানে পাওয়া যাবেন আপনারা, মেডিসিনের ডাক্তার পাবেন, গাইনো ডাক্তার পাবেন, ইএনটি পাবেন, অর্থোপেডিক, চেস্ট সার্জারি জাতীয় যে কোনো রোগ সমস্ত ডাক্তার কিন্তু এখানে আপনারা দেখাতে পারেন। এবং এটা দাতব্য চিকিৎসালয় বিনামূল্যে। এবং এছাড়াও এখানে ব্লাড টেস্ট হয়ে থাকে, এক্স রে হয়ে থাকে, সমস্ত কিন্তু। এবং কবে কি হয় ইউএসজি সেটাও এখানে আপনারা করাতে পারবেন। দেখুন বিকাল 4টে থেকে 6টা, প্রতি বুধবার বিকাল 4টে থেকে 6টা, এবং মঙ্গলবার বিকাল 4টে থেকে 6টা ইউএসজি হয়, ইসিজি হয়, ইএনটি কোনো রকম যদি চেক থাকে, চোখের ডেন্টাল যদি থাকে, ফিজিওথেরাপি যদি করা হয়ে থাকে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আর নিচে ফোন নাম্বারটা একটু পজ করে এখান থেকে দেখে নিতে পারেন, 7595046920, এই নাম্বারে ফোন করে আপনারা আরও ডিটেলসে জেনে নিতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত একটা পরিষেবা যেটা রামকৃষ্ণ মঠ যোগাদান চালু করে দিয়েছে। চারিদিকে এত গাছ আছে, আর প্রেয়ার রুমের ভেতরে তোমাদের তো দেখালাম, মানে প্রিন্ট অফ সাইলেন্ট। আমি এনাদের পারমিশন নিয়েই ভেতরে একটা ফুটেজ নিলাম তোমাদের দেখানোর জন্য। আর এত গরম বাইরে, বিশ্বাস করো এখন 40 ডিগ্রি টেম্পারেচার, আর ভেতরে যেন মনে হচ্ছে এসি চলছে, এত ঠান্ডা। আমি জানি না ঠাকুরের কি মহিমা সত্যি। আর এত প্রিন্ট অফ সাইলেন্ট থাকে না, মানে ভেতরে দুর্দান্ত লাগলো, দুর্দান্ত। মানে আমি এতক্ষণ বসেই আছি 11টা, কারণ 12টায় ভোগ প্রসাদ শুরু হবে। এখন 12:05 ঠাকুরের হচ্ছে ভোগ আরতি হলো। তো এরপরেই হচ্ছে আমাদের ভোগ কক্ষে তোমাদের নিয়ে যাব। তার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা তোমরা গাড়ি নিয়ে আসবে, অর্থাৎ পার্সোনাল কার নিয়ে আসবে, গাড়ি পার্কিংয়ে কিন্তু এনাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। তো কোনো তোমাদের চিন্তা ভাবনা করার কিছু নেই যে গাড়ি কোথায় রাখবো না রাখবো, পার্কিং ফিস কিছু লাগে না, এনাদের নিজস্ব পার্কিং রয়েছে। এখানে তোমরা কিন্তু গাড়ি রেখে ঘন্টার পর ঘন্টা এখানে কাটাতে পারো, যতক্ষণ ইচ্ছা তোমরা এখানে থাকতে পারো। আর সত্যি তোমাদের যেতে ইচ্ছা করবে না, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেতে ইচ্ছা করবে না। তো চলো এবারে ভোগ কক্ষে তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে মঠের অফিস, আর এই হচ্ছে মূল মন্দির। আর দেখো এই সামনে দেখো সব লোক দাঁড়িয়ে রয়েছে। এখানে হচ্ছে ওই কুপন দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে, যেখানে হচ্ছে ভোগ গ্রহণ করব আমরা। তো চলো এবারে একদম এই সামনে দিয়ে ভেতরে ঢুকে যাই আমরা এখন চলে এসেছি হচ্ছে ভোগ কক্ষের ঠিক ভেতরে। এখানে দেখুন সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু বয়স্ক মানুষরা এখানে আসে। তো প্রথমেই হচ্ছে এই শালপাতার থালাতে যে অন্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছিল। তারপরে আমাদের দেওয়া হলো হচ্ছে নর্মাল অন্ন, সবাইকেই দেওয়া হলো খুব ভালোভাবে। তারপরে এলো হচ্ছে ডাল এবং একটি 5 মিশুলি সবজি, এবং এরপরে দেওয়া হয়েছিল বেগুনের একটা ভর্তা, এবং তারপরে দেওয়া হয়েছিল আলু পোস্ত, এবং শেষ পাতে দেওয়া হয়েছিল হচ্ছে আমের চাটনি, একটা গোটা রসগোল্লা, তার সাথে ছিল হচ্ছে পরমান্ন। এবং এরপরে মোস্ট ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে এই আশ্রমেরই গাছের পাকা আম। এই যে ডিসপেন্সারিটা তোমাদের বলছিলাম, এই হচ্ছে মঠের গেট। এখান দিয়ে জাস্ট বেরিয়ে এই একদম হচ্ছে ডান দিকেই পড়বে হচ্ছে, এই যে লেখা রয়েছে দেখো রামকৃষ্ণ মঠ যোগাদান চ্যারিটেবল ডিসপেন্সারি। আর এই হচ্ছে এখন মেন গেট বন্ধ, কারণ এর টাইমিং হচ্ছে বিকালে। তো বিকালে যখন খুলবে তোমরা এখান দিয়ে এন্ট্রি নিতে পারবে। এত সুন্দর ভোগ প্রসাদ আমি তো এর আগে কোথাও খাইনি, মানে বিশ্বাস করো তোমাদেরও তো দেখালাম। আর মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে 3বার 4বার করে সবাইকে খাওয়াচ্ছে, মানে বুঝতে পারছো, মানে যে যা চাইছে যতবার খুশি চাইছে এমনি 3বার করে রিপিটেশান করলো সব কিছু। ভোগ প্রসাদের আর কী রিভিউ দেবো, মানে মুগ্ধ হয়ে গেছি। মানে আমাদের খোঁজ কলকাতাতে এই রকম আশ্রম দুর্দান্ত লেগেছে। সব কটা খাবার অসাধারণ, এবং কত রকম পদ ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যেখানে দেয়া হলো হচ্ছে প্রথমে হচ্ছে অন্ন, তারপরে ডাল, তারপরে 3 রকম সবজি, যার মধ্যে আলু পোস্তটা দুর্দান্ত ছিল, এবং তারপরে চাটনি, পায়েস, মিষ্টি, এবং লাস্টে এইখানেরই মঠের আম গাছের আম অসাধারণ।
তাহলে যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।